সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন, নতুন মন্ত্রিসভা যাত্রা শুরু করেছে গতকাল শপথের পর। আজ সকাল থেকেই মন্ত্রিপরিষদের সদস্যরা ব্যস্ত হয়ে উঠেছেন এবং প্রথমেই এই প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন জাতীয় স্মৃতিসৌধে। সেখান থেকে ফিরে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে সকালেই মন্ত্রিপরিষদের সদস্যরা একে একে সচিবালয়ে প্রবেশ করেছেন। বিএনপির নেতৃত্বাধীন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির এই সরকার আগামী 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। সেটি এই সরকারের যাত্রার শুরুতেই একটি আলোচনা উঠেছে যে এই সরকার কি তাহলে ভারতমুখী বা ভারতের আশীর্বাদ পুষ্ট, কিংবা ভারতের ছায়া এই সরকার। এ আলোচনা এখন সবার মুখে মুখে। কিছুদিন আগেও ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা স্লোগান হচ্ছিল ঢাকাতে, দেশের বিভিন্ন এলাকায়। সেই স্লোগানকে ছাপিয়ে এবার নতুন যাত্রা শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। আর ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনগুলোতে দেশ পরিচালনার কথা বলছেন অনেকেই। তারেক রহমান এর নেতৃত্বাধীন সরকার আসলে কেমন হবে আগামী দিনগুলোতে, এবং তাদের কূটনৈতিক সম্পর্কই বা কেমন হবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, সামাজিক যে অবক্ষয় হয়েছে, মানুষের মধ্যে যে ভেদাভেদ, যে বিরোধ, সামাজিক বিরোধ এবং মবের যে রাজত্ব ছিল, সেখান থেকে কীভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বা যাবেন তারেক রহমান, সেসব নিয়ে আলোচনা হচ্ছে। এসব নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে সময় দিয়েছেন কুদরতি গোদা, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশ্লেষক। আপনাকে স্বাগতম খুদা ভাই। আপনাকে ধন্যবাদ বিপুল, আমাকে ইলেকশন পরবর্তী নতুন সরকারের যে সময়টা আজকে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকার গঠন হলো, কিভাবে দেখছেন? আপনি জানেন যে এই একটা ব্যাপক পরিবর্তনের পরে এই অন্তর্বর্তী সরকার ছিল প্রায় 15-16 মাস। তারপর একটা ইনফ্যাক্ট আপনি যেটা বারবার বলছিলেন যে অনেকে বলছিল যে একটা বড় দলবিহীন ইলেকশন, কিন্তু বড় দলবিহীন ইলেকশন হলেও ইলেকশনটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে ইলেকশনটা বেশ অংশগ্রহণমূলক হয়েছে। একটা বড় দল ছিল না, ঠিক আছে, ইলেকশনে ছিল না, সেটা সত্য। তো তারপরেও যে যারা ভোট দিতে এসেছে কিংবা যারা খুবই অনেক দিন পর ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা মানুষের পূর্ণ হয়েছে। আর আপনি যেটা বলছিলেন যে তারেক রহমানের নেতৃত্বে ক্যাবিনেটটা আর কি, আমি বলবো যে ক্যাবিনেটটা খুব একটা উঁচু মানের যে হয়েছে তা বলা যাবে না। তবে এই ক্যাবিনেট দিয়ে দেশটা চালানোর নেতৃত্ব যেহেতু তারেক রহমান দিবে, তারেক রহমানের সুনির্দেশনায় কিংবা তার ভীষণ অনুসারী দৃষ্টিভঙ্গিগুলি বাস্তবায়নের জন্য তার যে নতুন মন্ত্রিসভা উনি যেটা করলেন কালকে, এটা আমি মনে করি যে খুব খারাপ হয়েছে এটা বলা যাবে না, আবার খুব টাফ মন্ত্রিসভা তাও বলা যাবে না। তবে মন্ত্রিসভাটা একটু বড়। আমার ধারণা ছিল যে 30-35-এর মধ্যে থাকবে, কিংবা 30-এর মধ্যে এরকম থাকবে আর কি। ছোট একটা মন্ত্রিসভা হবে, কিন্তু ছোট না হয় মোটামুটি একটা বড় মন্ত্রিসভাই হলো। তবে সরকারে বিএনপি তো নতুন না, পুরনো। তবে একটা জিনিস মনে রাখতে হবে, তারেক সাহেব কিন্তু নতুন মন্ত্রিসভায় নতুন। আগে ওনার মা সরকার প্রধান ছিলেন, ওনার বাবা সরকার প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান সরকার প্রধান দুটোই ছিলেন। তো আমি রক্তের ধারাবাহিকতায় মানুষের তো একটা ব্যাপার থাকে। তো আই থিঙ্ক যে উনি ভালো করবেন, ভালো করার প্রত্যাশা নিয়ে। কিন্তু সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আপনি জানেন যে সংস্কার যে বিষয়টা, যেটাতে ওনারা কিন্তু যেহেতু অ্যাবসলিউট মেজরিটি পেয়ে গিয়েছেন, সেই ক্ষেত্রে সংস্কারে যদি ওরা না যান, জুলাই সংস্কারের যে সনদটা, ওটা বাস্তবায়ন না গেলে কিছু করার নেই, না গেলেও না যেতে পারে, অ্যাবসলিউট মেজরিটি ওনাদের আছে।
এটা নিয়ে কালকে কিন্তু কিছুটা আপনি জানেন যে সংসদে যখন বিরোধী দল মানে অপোজিশন মানে জামাত কিংবা এনসিপির ওরা একটু মানে এটা একটা ধাক্কা, কিন্তু একটু রাজনৈতিক ধাক্কা। তারা রাজনৈতিক ধাক্কাটা কিভাবে নিবেন, তারা রাজনৈতিক ধাক্কার এগেনিস্টে কোনো স্রোত তৈরি করবেন কিনা আগামীতে, এটা তাদের ব্যাপার, ঠিক আছে। সেই ক্ষেত্রেও সরকারের একটা ব্যাপক সূক্ষ্ম দৃষ্টি এবং অবজারভেশন রেঞ্জটা বাড়াতে হবে, যে সামনে যাতে কোনো অঘটন না ঘটে যায়, ঠিক আছে, এটা চিন্তা করতে হবে। আরেকটা বিষয় আপনাকে বলছিলেন আমাকে, যে ভারতের প্রসঙ্গটা। তো আপনি জানেন যে কালকে ভারতের লোকসভার স্পিকার এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র দুজনে আসছিলেন, এবং এটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে বাংলাদেশের এই মুহূর্তে সরকারের প্রতি ভারতের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি, এবং তাদের মোটামুটিভাবে ভারত বাংলাদেশ রিলেশনটা একটা মানে পুনরায় শুরু করার যে বিষয়টা, যে একটা অগ্রযাত্রার দিকে এগিয়ে যাওয়া, সেটা আমি মনে করি দুজন আসার পেছনে। তার আগে জয়শঙ্কর বেগম জিয়ার জানাজার সময় কন্ডোলেন্স নিয়ে আসছিলেন। এই পুরো বিষয়টাই ভারতীয় যে স্বীকৃতি, আবহ এবং নেইবারিং কান্ট্রির প্রতি যে রিলেশনসটা অন্যরকমভাবে আবার নতুন করে শুরু করতে যাচ্ছে, সেটার স্বাক্ষর বহন করছে আর কি। একেবারেই। আপনি যেটা প্রসঙ্গ তুলছিলেন, অনেকগুলো চ্যালেঞ্জের ব্যাপারের মধ্যে কূটনীতি একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ভারতের সঙ্গে যে গত 19 মাসে বাংলাদেশের সম্পর্ক যেভাবে একেবারেই তলানিতে চলে গেল, সেই জায়গা থেকে উত্তরণ, যে ভারত বিরোধী বাংলাদেশের যে মুভমেন্ট, এবং এই যে সরকার বিএনপির, সেই সরকারও সরকারি দলের নেতারা নির্বাচনের আগে এবং বিগত কথিত আন্দোলনের সময়ও তারা ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন, কিন্তু এখন সেই জায়গা থেকে জাস্ট ইউটার্ন বলা যায়। তারপরে যারা ভারত বিরোধিতা করছেন, তারা এটাকে কিভাবে নেবেন? তারেক রহমানের এই ভারতের প্রতি এক ধরনের দুর্বলতা। যারা আপনি জানেন যে যারা ভারত বিরোধী বক্তব্য দিয়েছে, বাংলাদেশে এন্টি ভারত একটা পোর্শন আছে, অস্বীকার করার জন্য নাই, ঠিক আছে। ভারতের পছন্দ করে না, কিংবা আবার একটা পোর্শন আছে পাকিস্তানকে পছন্দ করে না। কিন্তু তারেক রহমানের যে এখন ডিপ্লোম্যাসিটা, তার মানে আন্তর্জাতিক সম্পর্কটা উনি এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমার ধারণা। কারণ হলো কি, এই মুহূর্ত থেকে মানে ধর আজকের থেকে আমাদের সরকারের যাত্রা শুরু হলো, এখন থেকে আমাদের বহির্বিশ্বে আমাদের বন্ধুর সংখ্যা বাড়াতে হবে, এবং পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট তৈরি হওয়ার কারণে আমাদের যারা আন্তর্জাতিক বন্ধু ছিল এবং মাঝখানে তারা একটু চুপচাপ ছিল গত 15-16 মাস, এখন কিন্তু আজকের থেকে আবার এই রিলেশনগুলো আপনার মানে টিউনিং হবে। সেক্ষেত্রে আমাদের যাকে ফরেন মিনিস্টার করা হলো ডক্টর খলিল, আর আমাদের প্রতিমন্ত্রী শামা ওয়াহেদ, ঠিক আছে। এখন ফরেন অফিস ডক্টর খলিল কিভাবে চালাবেন, ওনার বাইরের রিলেশনগুলো সম্পর্কে আমি ওনাকে অল্প চিনি আর কি, যেটুকু উনি জানেন যে লতিফুর রহমানের প্রাইভেট সেক্রেটারি ছিলেন, তারপরে চাকরি করেছেন। তবে এটাও নিয়ে আলোচনা আছে যে ওনারা কিন্তু বর্তমান সরকারি দলের লোকরাই ওনার পদত্যাগ চেয়েছিলেন, ওনার মানে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে ওনার নিয়োগটাকে ওনারা মেনে নিতে পারছিলেন না, ওনার এগেনস্টে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু আবার হুট করে উনি আবার সরকারে ঢুকে গেলেন, এটা নিয়ে কিন্তু বাইরে একটু ব্যাপক আলোচনা আছে। তা আমি ঠিক জানি না যে সরকারের হয়তো বা কোনো ইকুয়েশন রয়েছে, ইন্টারন্যাশনাল লবিং, ঠিক আছে। আপনি জানেন যে ওনার সাথে প্রায় 2বারই অজিত দোভালের সাথে বৈঠক হয়েছে দেশের বাইরে, ঠিক আছে। হ্যাঁ, তো আমার মনে একটা ওনাকে নেওয়ার পেছনে একটা আন্তর্জাতিক কানেকশন কিংবা একটা ইন্টারন্যাশনাল মানে আমাদের যারা বন্ধু রাষ্ট্র, ওদের কোনো একটা মানে সূক্ষ্ম ইঙ্গিত কিংবা ইচ্ছা থাকতে পারে, এটা আমার ধারণা আর কি। সেই বন্ধুরাষ্ট্র কারা? সে বন্ধুরাষ্ট্র আমেরিকা হতে পারে, সেই বন্ধুরাষ্ট্র ভারতও হতে পারে। অনেকেই বলেন ডোনাল্ড ট্রাম্প প্রথমেই বলেছিলেন মোদির সাথে সাক্ষাতের পর যে মোদি বাংলাদেশ বিষয়টা দেখবেন, তারই কি প্রভাব পড়লো কিনা খলিলুর রহমানকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে? না, আমি ঠিক ওইভাবে বিষয়টা দেখি না।
আমি ওইভাবে দেখি না। দীর্ঘদিন সে আমেরিকাতে কাজ করেছে ডক্টর খলিল। তারপরে আপনি যেটা বলছিলেন যে ট্রাম্প প্রশাসন বলছে, অফিসিয়াল বক্তব্য কিনা জানি না, যে মোদি ট্রাম্প নিজেই তো মোদিকে বলছিলেন যে বাংলাদেশে দেখভাল করবে, বাংলাদেশে দেখভাল করবে আমার বন্ধু। আচ্ছা, মানে মোদি দেখভাল করবে আর কি। আন্তর্জাতিক, আপনি জানেন যে আন্তর্জাতিক রিলেশনসের ক্ষেত্রে পার্সোনাল রিলেশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, প্রভাবিত করার জন্য। আমি তো শুধু বাংলাদেশে একমাত্র যে লবিস্ট ফার্ম নাই, ইউরোপ আমেরিকা কিন্তু এই আন্তর্জাতিক মানে এই ধরনের লোকদেরকে তার মনোভাবের মধ্যে ফিরিয়ে আনার জন্য, তাকে কনভিন্স করার জন্য লবিস্ট ফার্ম থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেকেই মনে করতে পারে যে না, এটা কেমন একটা সিদ্ধান্ত হয়ে গেল ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী। আমার মনে হয় বুঝে শুনে কথা বলে আলাপ করে এবং কোনো একটা মানে বিষয়ে সঠিক সিদ্ধান্তটা নিয়েছেন আমার মনে হয় আর কি। এমনিতে অনেকের নাম ছিল, যে ফরেন মিনিস্টার হিসেবে যে এখন যে অর্থমন্ত্রী ওনার নাম ছিল, তারপরে আমাদের ওই ডক্টর হুমায়ুন যে উপদেষ্টা হলো, ওরেও প্রতিমন্ত্রী করার বিষয়টি আলোচনায় ছিল। তো হঠাৎ করে ডক্টর খলিলকে নিয়ে আসা, তো আমি মনে করি যে খলিল ওনার যে পার্সোনাল রিলেশনটা বিভিন্ন জায়গায় আছে, স্পেশালি ভারত আমেরিকা এগুলির সাথে, ওনাদের সাথে এগুলি কাজে লাগে। আর ফরেন অফিসের যে চৌকস ডিপ্লোমেট যারা আছে আমাদের, অনেকগুলো রিসাফল হবে, কিন্তু ওদের সাথে কথাবার্তা বলে বাংলাদেশকে নতুন করে মানে আমরা আসলে শত্রুতা ইনফ্যাক্ট চাই না, কারোর সাথে বৈরী আচরণটা চাই না, ঠিক আছে। কিন্তু বৈরী আচরণ চাইলেও বৈরী আচরণ কিন্তু অন্তর রাখতে হয়, বাইরে রাখতে হয়, যে আই ফিল আই লাভ ইউ, আই ফিল বেটার ইউ, আই নিড ইউ, এরকম রাখতে হয়। এটা হলো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। আপনি পছন্দ না করলে এই কথাটা বলতে হবে, ব্যক্তি আপনার স্বার্থে, দেশের স্বার্থের জন্য ওনারা যদি ওনার রিলেশনগুলো আবার মানে যোগসূত্র স্থাপন করেন এবং দ্রুত, আপনি জানেন যে তারেক রহমানকে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন, ঠিক আছে। তারেক রহমান আই থিঙ্ক আপনাকে অনেকগুলো বিষয়ে অগ্রিম আমি বলে ফেলেছি বেশ কয়েকবার, আপনি জানেন, ঠিক আছে। আমি আই থিঙ্ক যে তারেকের প্রথম বিদেশ সফরটা হবে ভারত। এটা আপনার মনে হচ্ছে? যেহেতু মোদী সাহেব তাকে আমন্ত্রণ জানিয়েছেন গতকাল। হ্যাঁ, উনি প্রথম আমন্ত্রণ তো তিনি জানালেন। যে নিয়মটা হলো কি, আপনি যখন আপনার বাসায় প্রথম আমাকে দাওয়াত দিবেন, এই দাওয়াতটা গ্রহণ করে আপনাকে সম্মান দেখানোটা আমার দায়িত্ব। তা আই থিঙ্ক যে মিস্টার তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের, উনি ওইটা করবেন না, এটা আমি বিশ্বাস করতে চাই এবং ইনফরমেশন ভিত্তিক বলতে চাই। এই যে যারা বিরোধিতা করলো, ভারত বিরোধিতা করলো, তার বিপরীতে তারেক রহমান এখন সরকার এবং ভারতের সাথে গভীর সখ্যতা হবে অনেকেই ধারণা করছেন। যদিও বিএনপির নেতারা কেউ কেউ বলছেন যে আমরা সমান ইয়েতে সম্পর্ক করব। এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমভিত্তিক রিলেশনটা অবশ্যই করতে হয়। নিজের দেশের সার্বভৌম ঐতিহ্য সংস্কৃতিটাকে ঠিক রেখে, সম্মানবোধটাকে ঠিক রেখে রিলেশনটা এগিয়ে নিতে হয় আর কি, ঠিক আছে। তবে বাইলেটারাল রিলেশনের ক্ষেত্রে কিছুটা ছাড় কোনো না কোনো দেশ দিতে হয়, ঠিক আছে। যেমন 60 পয়সা 40 পয়সা, 55 পয়সা 45 পয়সা, এরকম কিছু ব্যাপার থাকে, ঠিক আছে। এখন আপনি যেটা বলছিলেন যে তারেক রহমান তার যারা ভারত বিরোধিতা করছে, এগুলি এখন তারেকের নেতৃত্বটা যদি উনি যদি ওনার দলের নেতা কর্মীদের বোঝাতে পারেন যে আমাদের হলো এইভাবে এগুতে হবে, আমাদের দেশটা উনি একটা বড় নেইবারিং কান্ট্রি আমাদের, তাদের সাথে আমাদের সম্পর্কটাকে তলানিতে নিয়ে এসে ইনফ্যাক্ট আমাদের অগ্রযাত্রাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। একেবারেই। এই ভারতের দিক থেকে কেমন পাচ্ছেন, কি মনে হচ্ছে? তারা কি বাংলাদেশের এই নতুন সরকার ব্যাপারে আন্তরিক? অবশ্যই আন্তরিক, যেহেতু অনেকেই বলছেন এটা ভারত সমর্থিত সরকার, আর আন্তরিক। তো এইসব ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ বিপুল। আমি ওইভাবে বলতে চাচ্ছি না, এটা আমি বিশ্বাসও করি না যে ভারত সমর্থিত সরকার। তবে ভারত বাংলাদেশের ইলেকশন প্রসেস, সরকার গঠন, এই প্রক্রিয়াগুলো ওরা গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন, এটা আমি বলতে পারি আপনাকে। তবে
তবে এই কালকে যে ভারতীয় লোকসভার স্পিকার ফরেন সেক্রেটারি আসলেন, আমার কাছে মনে হচ্ছে যে এটা ওরা দ্রুত বাংলাদেশের সাথে সম্পর্কটা ডেভেলপ করে বাংলাদেশের সাথে আগের মতো করে বাংলাদেশের সাথে আর্থসামাজিক সাংস্কৃতিক রিলেশনটা ওরা এগিয়ে নিয়ে যাবে, এবং ওরা যেরকম আগ্রহী থাকবে, তারেক সরকারও, তারেকের গভর্নমেন্টও ওই ধরনের তার আগ্রহকে, ইচ্ছাকে, বাংলাদেশ স্বার্থটা ঠিক রেখে উনি সম্মান জানাবেন আমার মনে হচ্ছে। একেবারে ভারতের কথা বলছিলাম, আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছেন। একটা চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধহয় ল অ্যান্ড অর্ডার। হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার। আমি কালকে একটা দৃশ্যের কথা আপনাকে বলি। কালকে তো সরকার গঠন হচ্ছে 4টা, 4:30 পরে। 4:30 তার আগ পর্যন্ত যিনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এবং উনি মহসিনুল আমার বন্ধু, এবং ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী করাটা আমি মনে করি একটা সঠিক সিদ্ধান্ত, অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, খুব বোল্ড থাকা, সিদ্ধান্তে ফার্ম থাকা, এবং খুব সুদূর প্রসারী চিন্তার মাধ্যমে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে স্বাভাবিক করার জন্য সালাউদ্দিন এনাফ অ্যান্ড এনাফ। পুলিশের মেরুদণ্ড নেই, পুলিশ মাঠে নেই, এটা আই থিঙ্ক যে খুব দ্রুত আমরা দেখবেন যে খুব দ্রুতই পুলিশের যে পরিস্থিতিটা ছিল, ল অ্যান্ড অর্ডার নাই, পুলিশটাকে দ্রুত, আই মিন 3 মাসের মধ্যে পুলিশের একটা শেপে চলে আসবে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই যে মিস্টার সালাউদ্দিন উনি খুব কঠোরভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাবেন। উনি কিন্তু ওনাকে প্রভাবিত করা যায় না কিন্তু, মানে আমি আপনাকে বলি, ছাত্রাবস্থায় আমি দেখছি তাকে, যে সে কোনো তার সিদ্ধান্ত চেঞ্জ করতো না, সে যেটা ভালো মনে করতো এইটাই করতো। ছাত্রাবস্থা হলের কথা আমি আপনাকে বলছি। তো এখন তো যথেষ্ট পরিমিতি বোধ, উনি সরকার আমলা ছিলেন, 2বার মন্ত্রী ছিলেন, ঠিক আছে, যোগাযোগ মন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন, এবং এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। আমি মনে করি যে ওনাকে তারেক রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একেবারেই ঠিক আছে, এটি একটা ভালো সিদ্ধান্ত। একদম। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক অবস্থা। বিশেষ করে কালকে থেকে রমজান শুরু হবে। বাংলাদেশে রমজান আসলেই পোয়াবারও শুরু হয়ে দেয়, ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থির করে দিলেন। আগামীকাল থেকে যে রমজান শুরু হচ্ছে তাকে সামনে রেখে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যেমন চ্যালেঞ্জ, তেমনি অর্থনীতির বিষয়টি তো একটা। এটা কালকে আমাদের নতুন যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি প্রেসকে বলেছেন যে উনি যথাযথ চেষ্টা করবেন এটা ওনার দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করতে, বাংলাদেশের এই যে ভঙ্গুর অর্থনীতিটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার সবগুলো করার চেষ্টা করবেন উনিও। আমির খসরু মাহমুদ আপনি জানেন যে কমার্স মিনিস্টার ছিলেন, ইন্টারন্যাশনালি উনিও খুবই পরিচিত মানুষ, ঠিক আছে। অর্থনীতির চাকাটা উনি যদি ঘোরাতে পারেন, আমাদের যে অর্থনৈতিক অবস্থাটা এখন থেকে আজকের যে সরকার মানে শুরু হলো, এখন থেকে কিন্তু বিদেশি দাতা সংস্থাগুলো, আমাদের বন্ধু প্রতিম যারা যাদের সাথে আমরা আর্থিক রিলেশন রয়েছে, এগুলি আস্তে আস্তে আমাদের সাথে কপারেশন কিংবা রিলেশন মেনটেন্যান্স এগুলো শুরু করবে। খুব জরুরি। অর্থনৈতিক অবস্থার উন্নতির ক্ষেত্রে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? সরকারের প্রথম যেটা কাজ সেটা হলো যে এই যে গত 15-16 বছরে কিন্তু 15-16 মাসে ব্যাপক ক্ষতি হয়েছে, এটা আস্তে আস্তে আপনি টের পাবেন। প্রচুর টাকা বাইরে পাচারও হয়েছে। 17 বছরে যেটা হয়েছে, 17 বছরের মোটামুটি কাছাকাছি এই 15-16 মাসে হয়েছে। তো সরকার এই টাকাগুলি আনতে পারে বলে আমি ঠিক মনে করছি না, যে 15-16 মাসে যে টাকাগুলি পাচার হয়েছে। তবে সরকারের যেটা উচিত হবে যে অভ্যন্তরীণ সম্পদটাকে কাজে লাগিয়ে, ঠিক আছে, আর যে চলমান প্রজেক্টগুলোকে বন্ধ না করে চলমান প্রজেক্টগুলোকে অব্যাহত রাখবে, আর বড় বড় প্রজেক্টগুলোকে আপাতত যেটাতে বেশি বিনিয়োগ দরকার, ঋণ করতে হয়, ওই প্রজেক্টগুলো অফ করে দিতে হবে। একেবারেই। আমরা একটা বিষয় হচ্ছে যে এই যে অর্থনীতির পাশাপাশি এবং এই আইন শৃঙ্খলার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত 19 মাস শুধু মব দিয়ে সরকার পরিচালিত হয়েছে, এবং এই মবের
জনক হচ্ছেন আসিফ নজরুল। তিনি কোর্টে পাঠিয়ে বিচারকদের মব করিয়ে বিচারকদের প্রত্যাগ বা সরে যেতে বাধ্য করেছেন। তো এই মব কালচারের মাধ্যমে সমাজে যে অস্থিরতা, যে মানে শৃঙ্খলাহীন কাজ শুরু হলো, ভাইয়ে ভাইয়ে এই বাড়ি ওই বাড়ির যে দ্বন্দ্ব সংঘর্ষ শুরু হলো, সেগুলো তিনি কিভাবে সমাধান করেন তারেক রহমান সাহেব? আপনি জানেন যে ইলেকশনের পর মুহূর্তেই মানে অব্যাহত যে মব সংস্কৃতিটা ছিল এটা কমে গেছে ইলেকশনের পরপরই। ইলেকশন 12 তারিখ হচ্ছে, 12 তারিখ সন্ধ্যার পর থেকেই কিন্তু এই মব সংস্কৃতি যেটা ইউনূস সরকার শুরু করেছিলেন, ওটা কিন্তু অফ হয়ে গিয়েছে। তা আমার ধারণা আর কি, তারেক রহমানের সরকার কঠোর হস্তে মব দমন করবেন। মব দমন করতে হবে না, মব করাটা এখন কঠিন হবে। আপনি শুরুর দিকে জুলাই সনদের কথা বলছিলেন, জুলাই গেছে ব্রড মেজরিটি পাওয়া, বিএনপি যদি এটা বাস্তবায়ন না করে কারো কিছু করার না, কারো কিছু করার নাই। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি বিএনপি এই যে সরকার গঠন করলো, এটা সরকারি দল এখন, যদি অপোজিশন কিংবা অন্য কোনো অংশ ঠিক আমাদের আগের সরকার, শেখ হাসিনার সরকার যেভাবে পতন হলো, মানে তাদের লোক ঢুকিয়ে দিল, আওয়ামী লীগে অন্য লোক ঢুকিয়ে দিল তারা, ঠিক আছে। এখন ওদের প্রথম কাজ হবে, এই তারেক সরকারের প্রথম কাজ হবে যে তাদের সরকারের ভিতরে কিংবা তারেক রহমানেরও আশেপাশে কোনো ওই ধরনের শক্তি, মানে বিএনপি মানে পরিচয় ঢুকে পড়লো কিনা, এটা মানে চিহ্নিত করা একেবারে। কিন্তু আপনি জুলাই সনদের ব্যাপারে তো বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, না প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আবার আপনি জানেন যে এই সালাউদ্দিন আহমেদ উনি ওই সময় এগুলি অ্যাটেন্ড করেছিলেন কমিশনের, সংস্কার কমিশন, কিন্তু অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছিলেন, যেটা আমরা চাই না, এটা না। নোট অফ ডিসেন্টও আপনাকে কংগ্রেসে নিতে হবে, ঠিক আছে। একেবারেই। আমরা একটু শেষ করতে চাই, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ভবিষ্যৎ কি দেখছেন বাংলাদেশের? আমি খুব আশাবাদী মানুষ, ঠিক আছে, নিরাশ হতে চাই না আর কি, ঠিক আছে। তবে তারেক রহমান যে সরকার গঠন করেছেন এবং যে বিপুল ভোটে জয়ী হয়ে একটা ক্যারিসমেটিক, আমি যেটা বললাম, আমি আপনাকে বলছিলাম যে আলোচনা দোলাচল চলছিল যে জামাত ক্ষমতা চলে আসতে পারে, এই হতে, আমি আপনাকে বলছিলাম না, তারেক রহমানের যে ক্যারিসমেটিক যে দানটা, মানে ভোট চাওয়ার পদ্ধতিটা এবং ওইটাকে কাজে লাগানো, নিজের ইমেজটাকে, এটা কিন্তু কাজে লাগিয়ে ফেলছে। আমি কনফার্ম করছিলাম আপনাকে যে ওরা বিপুল ভোটে আসবে আপনার এইখানেই। তো আমি সেই ক্ষেত্রে আশাবাদী যে আগের তারেক রহমান 2001-এর আর 2026-এর অনেক ব্যাপক পার্থক্য, ব্যাপক মানে ভিন্নতা রয়েছে। ওনার চিন্তার পরিব্যাপ্তি বেড়েছে, বৌদ্ধাগত বিষয়গুলো বেড়েছে, ওনার কথাবার্তায়, আচার আচরণে যথেষ্ট ম্যাচুরিটি আসছে। তো তারপরেও এখন যেটা ওনার লক্ষ্য রাখতে হবে, আপনি যেটা বারবার বলছিলাম যে সরকারের বন্ধুসে যে শত্রুরা ঢুকে পড়লো কিনা, এটা ওনার লক্ষ্য রাখতে হবে। আর আশেপাশে কোনো বিতর্কিত লোকজন রাখা যাবে না, যেটা ওনার ইমেজের ক্ষতি হবে, পার্সোনাল ইমেজের ক্ষতি হবে। কিন্তু কি দেখছেন বাংলাদেশের ভবিষ্যৎ? আমি আপাতত আশাবাদী, আমি বাংলাদেশের ভবিষ্যৎ ভালোই দেখছি। একটা পর্যায়ে হয়তো বা তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন যে আমরা চলেন সমৃদ্ধভাবে দেশটা চালাই, সমৃদ্ধভাবে। উনি জানেন যে এই যে শফিকুর রহমান, নাহিদ ইসলাম, তারপর আরও কার বাসায় গিয়েছে, এটা একটা মানে রাজনৈতিক সুবাতাসের মতো। কিন্তু সুবাতাসটা হবে যখন আপনি যার বাসায় গেলেন, যার আতিথ্য নিলেন, সে যদি আপনার আপনি যে তারেক রহমান তাকে সম্মানিত করলো, এই সম্মানটাকে তারা ভ্যালুস দিতে পারলো কিনা, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আপনি যে এই নাহিদ ইসলাম বা জামাত ইসলামের কথা বলছেন, নাহিদ ইসলাম আর জামাত ইসলাম, নাহিদ ইসলামদের তো সংগঠন হলো কালকে করছে, আজকে যেভাবে হোক তারা সংসদে চলে গেছে, কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠীর প্রণীতকারী একটি রাজনৈতিক দল নাই, গণতান্ত্রিক প্রক্রিয়াটা কিভাবে আগাবে আসলে? এখন আপনি জানেন যে দীর্ঘ 17 বছরও বিএনপি ছিল না, বিএনপি একটা জনপ্রিয় পলিটিক্যাল পার্টি ছিল, তারপর কিন্তু সরকারটা চলেছে, শেখ হাসিনা সরকারটা রান করে নিয়েছেন, ভুল ভ্রান্তি হোক যেটা হোক আর কি।
আমার ধারণা আর কি, এটা আমার পারসেপশন আর কি, যে আগামী 5 বছর পরে আপনি যাদের কথা বলছেন তারা আবার ইলেকশনে ব্যাক করবে, ইলেকশন হবে, এটা বাংলাদেশে সেই রাজনৈতিক দল তো ইলেকশনমুখী দল, তারা কোনো না না কোনো ইলেকশনে এই প্রথম তারা ইলেকশনে অ্যাটেন্ড করে। 30 বছরের মধ্যে তারা আমার ধারণা আর কি যে এটা রাজনৈতিক ইতিবাচক প্রভাব তৈরি হয়ে বাতাস শুরু হয়েছে, ওনারাও রাজনীতিতে অংশগ্রহণ করবেন। আমি আশাবাদী যে ওনাদের উপর যে নিষেধাজ্ঞাটা ছিল গত গভর্নমেন্ট যেটা নিষিদ্ধ করেছেন একটা আন্দোলনের কারণে, এগুলি সব কেটে যাবে, কেটে যে ওনারা আবার স্বাভাবিক রাজনৈতিক কর্মপ্রক্রিয়ায় যোগ দেবে বলে আমার বিশ্বাস করি। একেবারে অসংখ্য ধন্যবাদ কুদরতি গোদা ভাই আপনাকে। এতক্ষণ যারা দেখছিলেন প্রিয় দর্শক, আপনাদের জানি রাখি প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা আসি সমসাময়িক বিষয়ে। নিশ্চয়ই আগামী দিন আবার আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুভ সন্ধ্যা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শুভ সন্ধ্যা দর্শক শ্রোতাদের জন্য, শুভ সন্ধ্যা।